বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, মিরপুরের স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল। গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা কিছুটা উন্নতি হলেও এখনো অত্যন্ত আশঙ্কাজনক। এক সন্দেহভাজনের ছবি প্রকাশ, জড়িতদের ধরতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। টেন্ডারে অনিয়ম, কমিশন বাণিজ্য, অর্থ আত্মসাৎ, দুদকের মামলার পর বাড়িয়েছেন ঘুষের রেট। অতিষ্ঠ ঠিকাদাররা অদৃশ্য শক্তির বলে নিজ পদে বহাল তবিয়তে এলজিইডির বাচ্চু মিয়া। বাল্যবিয়ের শিকার হচ্ছে চা বাগানের 46% কিশোর কিশোরী। 18 বছরের আগেই বাবা মা হচ্ছে 22.2 ভাগ। অর্থনৈতিক চাপে কারণ ইউনিসেফের জরিপ। এবং কর্পোরেট সুশাসন ছাড়া ভেঙে পড়া অর্থনীতি সুসংহত করা সম্ভব নয় বলছে আইসিএসবি। দক্ষতাকে যথাযথ কাজে লাগানোর তাগিদ, উৎসাহ দিতে বিশেষ স্বীকৃতি দেওয়ার পরামর্শ। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরের আলো ফোটার পরপরই প্রথমে রাষ্ট্রপতি শ্রদ্ধা জানান বুদ্ধিজীবীদের প্রতি। এরপর প্রধান উপদেষ্টা ফুল দিয়ে তার শ্রদ্ধা নিবেদন করেন। তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার অংশ হিসেবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস দল। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, আগামীর বাংলাদেশ গড়ে উঠবে জুলাই সনদের ভিত্তিতে। যতদিন বাংলাদেশ থাকবে এই বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন এগুলি জাতি সব সময় করবে। মুক্তিযুদ্ধের মনন গঠনে, মানুষ গঠনে মুক্তিযুদ্ধের সময় তারা অনন্য ভূমিকা রেখেছেন এবং তারা কোনো সশস্ত্র ছিল না, তাদেরকে স্বগৃহ থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে, এটা জনগণের সর্ব অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। এই মুহূর্তে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর এখন যে স্মৃতিসৌধ, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। এবং আপনি দেখছেন যে সকাল থেকে আসলে এখানে ভিড় করছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা একে একে ব্যানার ফেস্টুন নিয়ে এসে ফুলে ফুলে ভরে তুলছেন এই শহীদ স্মৃতি বুদ্ধিজীবী যে স্মৃতিসৌধ রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে আসার কথা রয়েছে এবং হচ্ছে যে পুরা এলাকা জুড়ে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আসলে এখন এই শহীদ বীর বুদ্ধিজীবীদেরকে আসলে এখন সম্মাননা জানানো হচ্ছে। তারা সম্মান জানাচ্ছেন এখানে এসে। তারা একটু আগেই সকাল 7:05 প্রধান আজকের দিনের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই বুদ্ধিজীবী যে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানে তিনি এসে পুষ্পস্তবক অর্পণ করেন, সম্মান জানান। তারপরেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। এরপরে তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। আমরা দেখছি খণ্ড খণ্ডভাবে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত পথ এসে আসলে এই মিরপুরের শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে ঠেকেছে এবং মানুষ আসলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জ্ঞাপন করছেন। 1971-এর মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবসের মাত্র 2 দিন আগে যে পাক হানাদার বাহিনী এই দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী যারা আসলে মেধা মননে এবং বিভিন্ন
ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যাদের কথা ছিল তাদেরকে আসলে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে তারা হত্যা করে। উদ্দেশ্য ছিল বাংলাদেশকে এবং বাঙালিকে আসলে মেধাশূন্য করা, বাংলাদেশ যাতে আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে, জ্ঞান বিজ্ঞানে সামনের দিকে অগ্রসর হতে না পারে। সেজন্য আসলে বিভিন্ন পেশাজীবী এবং বিভিন্ন ক্ষেত্রে আসলে যারা স্বমহিমায় উজ্জ্বল ছিলেন সে সময় ডাক্তার, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী সবাইকে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে আসলে তুলে নিয়ে গিয়ে তারা হত্যা করে এবং জাতির সেই সূর্য সন্তানদেরকে স্মরণ করতে 14 ডিসেম্বরের বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে তাদেরকে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এরপরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে সর্বসাধারণের জন্য তা আসলে উন্মুক্ত করে দেওয়া হয় এবং সাধারণ জনগণের এখন ভিড় নেমেছে। দেখতে পাচ্ছেন যে এই শহীদ স্মৃতি যে স্তম্ভ রয়েছে তা এখন ভালোবাসার ফুলে ফুলে আসলে ভরে উঠছে এবং এখানে যারা আগত তারা বলছেন যে 1971 সালের যেই স্বপ্ন নিয়ে তারা জীবন দান করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা যারা রণাঙ্গনে লড়েছিলেন সেই স্বপ্ন কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। এই জন্য তারা বলছেন যে 24শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশ গড়ার যেই সুযোগ এসেছে সেই বাংলাদেশকে আসলে মেধা, মনন, জ্ঞান বিজ্ঞানের তরুণ প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ বুদ্ধিজীবীরা যে আকাঙ্ক্ষা নিয়ে দেশকে বুদ্ধিবৃত্তিক লড়াই দিয়ে করেছিলেন এবং রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন সেই দেশকে তরুণ প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে। এখানকার আগতরা সেটি আসলে প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী। ডাকসু নেতারা মহান মুক্তিযুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবী দিবস ধারণ করছে না বলে মন্তব্য করেছেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে রোববার প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্বলন করে ছাত্রদল। এ সময় ছাত্রদল সাধারণ সম্পাদক অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় বুদ্ধিজীবী দিবস পালন করা হচ্ছে না। ঢাবি ছাত্রদলের আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। সেখানে আছেন সহকর্মী শাতিলা শারমিন এবং রায়দুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। রায়েরবাজার বৌদ্ধভূমি অর্থাৎ শহীদ স্মৃতিসৌধ, যেটি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এখন আমরা দেখতে পাচ্ছিলাম যে সকাল থেকে অর্থাৎ সূর্য ওঠার পরপরই মানুষজন আসতে শুরু করেছেন, তাদের শ্রদ্ধা নিবেদন করতে শুরু করেছেন। কিন্তু যেটি বলতে হয় সেটি হচ্ছে যে আমরা কিন্তু ভিড়টা এখনো কম দেখছি। হয়তো শীতকাল হওয়ার কারণে হয়তো আরও পরে মানুষ আরও বেশি আসবেন তাদের শ্রদ্ধা জানাতে তাদের শহীদদের। এর মধ্যেই এই রায়েরবাজার স্মৃতিসৌধে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ফারুকী আজম। সেই জায়গায় তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কিছু কথা বলেছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। ওই অংশটি কভার করেছেন আমার সহকর্মী রায়দুল ইসলাম। আমরা শুনে আসি যে আসলে ফারুকী আজমের কাছে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন কেমন ছিল এবং উনি কি জানিয়েছেন যদি বলেন একটু। শাতিলা, আজকে আপনি জানেন যে আমাদের বীর সন্তানদের কিন্তু আমরা হারিয়েছি আজকে এই দিনে। আজকে এই দিনটিকে আসলে স্মরণ করতে কিন্তু দিনের প্রথম প্রহরে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি ফুল পুষ্প স্থাপন পরে কিন্তু আজকে এখানে আসেন মুক্তিযুদ্ধ বিষয়, তাদের পক্ষ থেকে কিন্তু আজকে ফুলটি দেওয়া হয়েছিল। পরবর্তীতে ওনাকে যে বিষয়গুলো আসলে প্রশ্ন করা হয়েছিল যে এই আজকের এই দিনটি ঘিরে নানান সময় নানান সরকার এসে যে বিকৃতির একটি বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আসলে তুলে ধরে, এবারও কি সেটি হচ্ছে নাকি কোনো পরিবর্তন আনা হচ্ছে। তো আসলে তিনি যেমনটা বলেছেন যে এই বিকৃতি হওয়ার মতো, ইতিহাস বিকৃতি হওয়ার মতো কোনো ঘটনা কিন্তু এখনো ঘটেনি। আরেকটি বিষয় যে এই মুক্তিযুদ্ধের যে স্মৃতিগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল মাঝে, সেগুলো গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যেই
যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু সেই সংস্কারগুলো করা হচ্ছে, নতুনভাবে সেই স্মৃতিগুলো সেগুলো যেন তরুণ প্রজন্মের কাছে পৌঁছায়, সেগুলো যেন এখনকার প্রজন্ম বা পরবর্তী প্রজন্ম যেন আবারও সেই মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা যেন জানতে পারে, সেই বিষয়টি নিয়েই তিনি বলছিলেন যে সেই সংস্কারগুলো আবারও করে নতুনভাবে সেই পুরনো ইতিহাসটাকে যেন টিকিয়ে রাখা যায়, সেটি লক্ষ্যে আসলে কাজ করছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এবং আরেকটি বিষয় এখানে বলা হচ্ছিল যে উনি যেমনটা বলছিলেন যে আজকের এই দিনটা, একজন আমাদের গণমাধ্যম কর্মী সহকর্মী বলছিলেন যে এই সকাল এখন তো প্রায় 8টা পেরিয়েছে, অন্যান্য সময় দেখা যায় যে অনেক মানুষ আসেন, সর্বস্তরের মানুষ এসে এখানে আসলে ফুল দিয়ে থাকেন। এবারের কিন্তু কিছুটা কম উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি, যে ঢিলে ঢালা ভাব একটা ভাব। তো এইটা আসলে জবাবটা উনি দিয়েছিলেন যে আসলে সময় গড়ার সাথে সাথে হয়তোবা সাধারণ মানুষরা আসবেন, এসে এই বীর সন্তানদের স্মৃতিতে বা তাদের হচ্ছে যে পুষ্পার্পণ করবেন বলে আসলে যেমনটা বলছিলেন। তো সবকিছু মিলিয়ে যে এই বিষয়টি আসলে তুলে ধরা হয়েছে যে এই আজকের দিনটি সকলেই যেভাবে আসলে সেই শহীদ, সেই বীর যোদ্ধাদের স্মরণ করছে, ঠিক তেমনি পুরো আয়োজনটি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, বিষয়ক মন্ত্রণালয় তারা তাদের মতো করে সঠিকভাবে আসলে করেছেন বলে যে আসলে যেই উপদেষ্টা তিনি ছিলেন তিনি আসলে জানাচ্ছিলেন। আচ্ছা, যেটি আসলে রায়দুল ওনার কথা থেকে হয়তো এটা বুঝতে পারলাম যে যে প্রশ্নগুলো আসলে ওনার দিকে ছোড়া হয়েছিল গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে, সেই প্রশ্নগুলোর তিনি উত্তর দিয়েছেন সবগুলো প্রশ্নেরই। এবং আরেকটা প্রশ্নর কথা আপনাকে মনে করিয়ে দিতে চাই যে এরকম একটা সকালে একটি ঘটনা ছিল যে কিছু ফুল রাতের বেলা দিয়ে গিয়েছিল, সেটা একটু আগুন লেগে গিয়েছিল। তো সেই বিষয়ে উনি আসলে এখনো পর্যন্ত উনি অবগত এখনো নয়, তবে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আসলে যে বিষয়টি আশ্বাস করেছেন। গতকালকে রাতের একটা ঘটনা, কোনো একটি সংগঠন এখানে এসেছিলেন, পুষ্পার্পণ করেছেন, তারপরে দেখা গিয়েছে সকালে সেই ফুলগুলো পুড়ে দেওয়া হয়েছিল এবং পোড়া অবস্থায় পাওয়া গেছিল, সেটি আসলে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল এবং এটির বিষয়ে তিনি অবগত এখন নয়, তবে পরবর্তীতে এই বিষয়ে কোনো প্রমাণ বা কোনো অভিযোগ আসলে তারা ব্যবস্থা নেবে বলে আসলে জানিয়েছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি, দেখেন রায়দুল, আসলে কোনো একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিংবা সংগঠনের পক্ষ থেকে আসছেন, ব্যানারটা এখনো দেখতে পাচ্ছি না। মোহাম্মদপুর, আচ্ছা, এটা হচ্ছে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মোহাম্মদপুরের একটি দল, বেশ তারা তাদের ইউনিফর্ম নিয়ে চলে এসেছেন এবং বুদ্ধিজীবীদের প্রতি যে শ্রদ্ধা জানাতে, অর্থাৎ জাতির যে সূর্য সন্তান, যাদেরকে ঠিক স্বাধীনতার আগের মুহূর্তে সুপরিকল্পিতভাবে একটি দেশকে, একটি জাতিরাষ্ট্রকে পঙ্গু করে দেওয়ার জন্য যে পাকিস্তানি হানাদার বাহিনী যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা আসছেন। এবং এই প্রজন্মের মানুষ তার অগ্রজদের প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধার মাধ্যমে আসলে তারা জানতে চান, শিকড়ের কাছে ফিরতে চান। এবং উনি বলতে চান যে তারা বলতে চায় তরুণ প্রজন্ম যে এই শেকড়ের কাছ থেকে সমস্ত যে আসলে অনুপ্রেরণাগুলো নেওয়া, যে সৃজনশীলতার যে বিষয় রয়েছে একটি জাতিরাষ্ট্রকে গঠন করার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য, সেই অনুপ্রেরণাগুলো আসলে এই শহীদ বুদ্ধিজীবী দিবস তাদেরকে দিবে। এবং এখান থেকে এখানের ইতিহাসটি তারা ধারণ করে আসলে সামনে এগিয়ে যেতে চান, মুক্তিযুদ্ধকে আরও বড় পরিসরে জানার চেষ্টা তারা করবেন। তারা এসেছেন, শহীদ পরিবারের যারা মুক্তিযোদ্ধা এসেছেন তারাও জানিয়েছেন যে তরুণ প্রজন্মের সমস্ত দ্বিধা, অর্থাৎ সঠিক যে ইতিহাসগুলো, সেই ইতিহাসগুলো যেন তারা জানতে পারে এবং জেনে যেন এগিয়ে যেতে পারে। রায়দুল, হ্যাঁ, আপনি ঠিকই বলছিলেন যে আমরা হচ্ছে বেশ বীর মুক্তিযোদ্ধা যারা আসলে সেই সময় মুক্তিযুদ্ধ 71-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তারা আসলে যেমনটা বলছিলেন যে আমাদের এই দেশ স্বাধীনের পেছনে এই বীর সন্তান যারা দেশ থেকে হারিয়ে গেছে, তাদের যেন আসলে সেই বুদ্ধিমত্তা, সেই চেতনা, সেই জায়গাগুলো যদি ধারণা এখন আমরা করতে না পারি, আগামী ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আবার ভঙ্গুর হয়ে যাবে। এবং সেই জন্যে আসলে এই তরুণ প্রজন্ম এবং আগামী প্রজন্মকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনা আছে, যে ইতিহাস আছে, সেটিকে ধরে রাখতে কিন্তু আমাদেরকে তাদের যেই ফেলে যাওয়া, তাদের যেই রেখে যাওয়া অলিখিত আসলে যেই ঘটনাগুলো ছিল, যে কাজগুলো ছিল, সেটি সম্পূর্ণ করার দায়িত্ব তরুণ
প্রজন্মের নিয়ে নিতে হচ্ছে, আমাদের হাতে আর সময় নেই। আমরা আবারও ফিরবো। আপাতত এই রায়ের বাজার স্মৃতিসৌধ থেকে ছিল সর্বশেষ এটাই। রায়েরবাজার বদ্ধভূমি স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন এবং রায়দুল ইসলাম শুভ। মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ইতোমধ্যে 3 বাহিনীর পক্ষ থেকে সশস্ত্র সালামের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। বিস্তারিত জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। বাকি এরপরে কিন্তু শুরু হয়ে যাবে মহান বিজয় দিবসের সকল আনুষ্ঠানিকতা। ইতিমধ্যে আমরা ডিসেম্বর এখন থেকে যা দেখছি যে চূড়ান্ত মহড়া কিন্তু চলছে এবং একই সাথে আমরা যদি দেখছি যে শেষ মুহূর্তে প্রস্তুতি চালিয়ে দিচ্ছে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যে গার্ড অফ অনার প্রদান করা হবে সেই মোটরসাইকেল শোভাযাত্রা কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যেই সকাল 3 থেকে 4 বার প্রদর্শন করেছে জাতীয় স্মৃতিসৌধ দপ্তর থেকে শহীদ স্মৃতি পর্যন্ত, যেখানে আপনার সবসময় যেটা বলা হচ্ছে যে মূলত প্রস্তুতি সকল সবকিছু সম্পন্ন করা হয়েছে। একই সাথে কিন্তু সৌধ চত্বরের সৌধ চত্বর বিশেষ করে পরিপাটি করা হয়েছে ফুলে এবং সুন্দর সমারোহে। ইতিমধ্যেই সৌধ চত্বর পরিণত হয়েছে লাল সবুজের বাংলায়। মূলত মহান বিজয় দিবস উপলক্ষে কালকে আমরা পুলিশের পক্ষ থেকে যেটি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি নিশ্চিত করা হয়েছে সেটি হচ্ছে মূলত সৌধ চত্বরটি বিশেষ করে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকবে এবং একই সাথে কিন্তু যেটি আইন শৃঙ্খলা বাহিনী বলছেন যে মূলত 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর 4000 সদস্য মোতায়েন রয়েছে। একই সাথে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে শুরু করে সৌদি এলাকা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তো সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম সাভারের জাতীয় স্মৃতিসৌধে। গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও অত্যন্ত আশঙ্কাজনক। এভারকেয়ারের সিসিইউতে তার চিকিৎসা চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মেডিকেল বোর্ড। এদিকে হামলায় অংশ নেওয়া একজনের ছবি প্রকাশ করেছে ডিএমপি। হামলায় জড়িতদের দলীয় পরিচয় আছে কিনা চলছে তদন্ত। হামলাকারীদের ধরতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ঢাকা 8 আসনে প্রথম থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছুটে বেরিয়েছেন অলিগলি। গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষ অবস্থায় আছেন এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে। বিকেলে এক বিবৃতিতে মেডিকেল বোর্ড জানায়, হাদির শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে, ভেন্টিলেশন সাপোর্ট অব্যাহত রাখা হবে বলেও জানানো হয়েছে। এদিকে ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করে তার বিষয়ে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ডিএমপি। সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে একজনকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং তার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। এখানে আরো কারা কারা জড়িত বা তাদের ভূমিকা কি ছিল সেগুলো আমরা পর্যালোচনা করছি। আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন। এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। ইগনোর করা হয়। এদিকে জড়িতদের ধরতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে তিনি জানান, হাদির উপর হামলার ঘটনা নির্বাচন বাধাগ্রস্ত করার অপপ্রয়াস। প্রার্থীরা নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে দেয়া হবে বলেও জানান উপদেষ্টা। ওসমান হাদির গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের দমনে শিগগিরই অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা সংক্রান্ত সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের বর্বরতা। হামাসের জ্যেষ্ঠ নেতা রায়েদ সাদকে হত্যার দাবি। গাজায় আলাদা হামলায় নিহত 5 ফিলিস্তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে ব্যস্ত প্রার্থীরা। দিনাজপুর 1 আসনে প্রতিদ্বন্দ্বী 2 প্রার্থীর মধ্যে চলছে প্রচারণার ভিন্ন ভিন্ন কৌশল। দিনরাত সমানে ছুটছেন ভোটারের কাছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। সম্পূর্ণ দুর্নীতিমুক্ত বীরগঞ্জকে আরো গড়ে তুলব। আমরা একটা ইপিজেড প্রতিষ্ঠার চেষ্টা করব। হাজার হাজার তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করা যাবে। মানুষের মৌলিক চাহিদাকে মৌলিক অধিকারে পরিণত করার চেষ্টা করব।
দিনাজপুর ১ আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী কৃষক দলের নির্বাহী সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঙ্গে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে জামাত ইসলামের প্রার্থী মতিউর রহমানের। দুই প্রার্থীর নির্বাচনী প্রচারণার উত্তাপ ছড়াচ্ছে মাঠে ঘাটে, বাজারে, চায়ের স্টলে। বিগত সরকারের সময় উন্নয়ন বঞ্চিত এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি প্রার্থী মঞ্জুরুল ইসলাম মঞ্জু। বিগত সরকারের আমলে আমাদের সবচেয়ে বড় সমস্যা ছিল এখানে দুর্নীতি, অন্যায়, টাকার বিনিময়ে সব উন্নয়ন কাজে আমি বিশ্বাস করি যে প্রথম কাজটা হবে আমাকে সততার সাথে, কোনো রকম ঘুষের বিনিময়ে যেন না হয় কোনো কাজ, দুর্নীতির বিনিময়ে কোনো কাজ না হয়, সম্পূর্ণ দুর্নীতিমুক্ত বীরগঞ্জ কাহারো গড়ে তুলব আমি ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন জামাতের প্রার্থী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মতিউর রহমান। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সকলকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি তার। তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য এই এলাকায় আমরা একটা ইপিজেড প্রতিষ্ঠার চেষ্টা করব। কৃষকদের তাদের সারের সংকট প্রকট, আমরা এই সংকটটা যেন আর না হয় সে ব্যবস্থাপনা ঢেলে সাজাবো। এনসিপি ক্ষমতায় গেলে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবে। দলগতভাবে আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই না, আমরা মানুষের জন্য কাজ করতে চাই। আমরা মানুষকে কাজের মাধ্যমে বিশ্বাস করাতে চাই যে এনসিপি শুধুমাত্র প্রতিশ্রুতি দেওয়ার একটি দল না, এনসিপি মানুষের জন্য কাজ করার একটি দল। এলাকার উন্নয়নে কাজ করবেন এমন যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কথা জানান ভোটাররা। যে কোনো দলেই আসুক তারা উন্নয়ন চায় এবং আমাদের মতো দিন মজুরদের যেন তাদের কর্মের ব্যবস্থা করে দেয়। সেই সমস্ত প্রার্থী হওয়া উচিত যারা দেশের জন্য, দশের জন্য কাজ করবে। আমার ভোট আমি দিব সুস্থ ভালো লোককে দিব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে ভোটার বৃদ্ধি পেয়েছে ১,৩৭,৬৫২ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ভোটার ছিল ২৫,০৯,৩৩১ জন। বর্তমানে ভোটার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৬,৪৬,৯৮৩ জন। জেলায় পুরুষ ভোটার ১৩,২২,৩১০ জন, নারী ভোটার ১৩,২৪,৬৫১ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ২২ জন। সময় সংবাদ, দিনাজপুর। সুদানের আবিয়েতে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। পরিস্থিতি এখনও অস্থিতিশীল বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুদানের মাটিতে সন্ত্রাসী হামলায় প্রাণ হারালেন বাংলাদেশি সেনারা। বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, সুদানের আবিয়েতে জাতিসংঘের একটি ঘাঁটিতে সশস্ত্র হামলায় কয়েকজন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। হামলায় আহত হন আরও অনেকে। আহতদের উদ্ধারের পর চিকিৎসা দেয়া হচ্ছে। এলাকায় সংঘর্ষ চলমান থাকায় পরিস্থিতি এখনো অনিরাপদ বলে জানানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পোস্টে বলা হয়েছে, আহত শান্তিরক্ষীদের চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে কাজ করছে কর্তৃপক্ষ। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী তথ্য জানানো হবে বলে উল্লেখ করা হয়। এদিকে হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দায়িত্ব পালনকালে নিহত শান্তিরক্ষীদের আত্মত্যাগ গর্বের হলেও তা অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধান উপদেষ্টা জানান, আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ জানানো হয়েছে। সরকার এই কঠিন সময়ে নিহতদের পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। একই সঙ্গে হামলাকে শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারের আহ্বান জানান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দুদকের জালে ধরা পড়ায় ঘুষের রেট আরও বাড়িয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি ঢাকা আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া। জানিয়ে অতিষ্ঠ ঠিকাদাররা। টেন্ডারে অনিয়ম, ঘুষ দাবি, স্বজনপ্রীতি ও কমিশন বাণিজ্যের প্রমাণও মিলেছে সময় সংবাদের অনুসন্ধানে। তবে অদৃশ্য শক্তির বলে ধরাকে সরা জ্ঞান করে স্বপদে বহাল তবিয়তেই আছেন এলজিইডির বাচ্চু। এম এ আজিমের রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির ঢাকা আঞ্চলিক কার্যালয়কে ঘুষ দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছেন নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া। সময় সংবাদের হাতে আসে অসংখ্য নথিপত্র, যা বিশ্লেষণ করলে দেখা যায় টেন্ডার আহ্বান থেকে শুরু করে কাজ প্রদান আর অর্থ মঞ্জুরি, প্রতিটি ক্ষেত্রেই
কমিশন বাণিজ্য, অনিয়ম আর দুর্নীতি করছে নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া। এবার যা একে একে উপস্থাপন করব আমরা। রাজধানীর গাবতলী এলাকা, এখানে একটি প্রাথমিক বিদ্যালয় তৈরি করছে এলজিইডি। সরজমিনে দেখা যায় গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টির কাজ এখনো চলছে, কিন্তু ভবনটির কাজ সম্পন্ন দেখিয়ে 1,22,00,000 টাকা আত্মসাৎ করেছেন বাচ্চু মিয়া ও ঠিকাদারি প্রতিষ্ঠান। চাঞ্চল্যকর এই ঘটনার প্রমাণ মিলেছে দুদকের তদন্তেও। তাদের করা মামলায় উল্লেখ করা হয়েছে, কাজ না করে টাকা আত্মসাৎ করতে সরকারি ক্ষমতার অপব্যবহার করে জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া মেজারমেন্ট বুক তৈরি করেন বাচ্চু মিয়া। আর সে মেজারমেন্ট বুক দিয়েই কাজ না করে টাকা তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। আর এই সুযোগটি করে দিয়ে নিজের কমিশন বাগিয়ে নেন বাচ্চু মিয়া। দুদকের মামলার পর এখন তড়িঘড়ি করে সেন্টারিং না খুলেই একই সাথে দেয়া হয়েছে 3টি ছাদের ঢালাই। তার মধ্যেই চলছে ইটের গাঁথুনি, প্লাস্টার ও বৈদ্যুতিক পাইপলাইন স্থাপনের কাজ। চাইছে তাড়াহুড়া করে ঢালাই দেওয়ার জন্য, কইছে তাড়াতাড়ি করা, ওই জন্য 200 টাকার মাল দিছে, মাল দিয়া ঢালাই করছে। কিন্তু শাটারিং আপনার খোলে না, শাটারিং করে শাটারিং। নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়ার এক হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট আসে সময় সংবাদের হাতে, যেখানে দেখা যায় টেন্ডারের আগে অর্থের বিনিময়ে গোপন দর সরবরাহ করছেন তিনি। বাচ্চু মিয়া ঘুষের টাকা তোলেন তালিকা করে, টাকা না দিলে করেন হেনস্থা, যার প্রমাণ সময় সংবাদের হাতে আসা এক অডিও ক্লিপ। ইদানিং সময়ে কিছু টুকির জায়গায় টাকা আমি নিচ্ছি, কারণ আমার টাকার দরকার হচ্ছে, বিভিন্ন জায়গায় খরচ। কোন কোন ঠিকাদার টাকা দিচ্ছে, কে দেয় নেই, ওইসব ঠিকাদারের নাম্বার, মোবাইল নাম্বার এইগুলা দিয়ে আমি বলছি, একটা এখানে ভুল ত্রুটি পাবা, সাথে সাথে আমাকে জানাবা। নির্বাহী প্রকৌশলী হওয়ার পর নামে বেনামে লাইসেন্স করে কোটি কোটি টাকার কাজ বাগিয়ে নেন বাচ্চু মিয়া নিজেই। তার আপন ছোট ভাই শহীদুল ইসলাম সুমনের নামে করেছেন 2টি লাইসেন্স। কাজের নামে প্রায় কোটি টাকার বরাদ্দ দেয়া হয় সে প্রতিষ্ঠান দুটোকেও। লাইসেন্সের ঠিকানা ধরে এবার আকাশ প্লাজায় সময় সংবাদ। পুরো ভবন ঘুরেও মেলেনি মোহনা ও মাহমুদ এন্টারপ্রাইজ নামের কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান। মানে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে প্রায় কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে তার আপন ছোট ভাই শহীদুল ইসলামকে। কিভাবে কি কাগজপত্র জোগাড় করছে জানি না, এটা যেহেতু একটা কমার্শিয়াল বিল্ডিং, এই বিল্ডিং এর অনেক লোকেই এটার অ্যাড্রেসটা ব্যবহার করে লাইসেন্স করছে তারা। দুদকের জালে ধরা পড়ায় এখন ঘুষের রেট বাড়িয়েছেন বাচ্চু মিয়া, জানিয়ে অতিষ্ঠ ঠিকাদাররা। দুদকের অভিযোগের পরে উনি আরো বেশি ব্যবহার হয়ে গেছে, যেমন প্রতিটা ঠিকাদার থেকে অগ্রিম কমিশন বাবদ টাকা নেওয়া। এবার এত সব অভিযোগের বিষয়ে কথা বলতে বাচ্চু মিয়ার মুখোমুখি হতে চাই আমরা। এলজিইডি ভবনে গেলে সময় সংবাদের ক্যামেরা দেখে আঁতকে ওঠেন তিনি। বাচ্চু মিয়ার লোকজন বন্ধ করে দেয় ক্যামেরা। দুদকের তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়ার পরেও অদৃশ্য শক্তির বলে স্বপদে বহাল আছেন নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া। শাস্তি বলতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বাচ্চুর বিরুদ্ধে। তবে কথা ছিল 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেবে কমিটি, কিন্তু 4 মাসেও আলোর মুখ দেখেনি তদন্ত রিপোর্ট। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। কলকাতা না পারলেও করে দেখালো হায়দ্রাবাদ। দিনের গোলমাল ভুলে সন্ধ্যায় ভক্তদের ভালোবাসায় সিক্ত লিওনেল মেসি। যুব ভারতীর ভাঙচুর আর অব্যবস্থাপনার দায়ে আটক। চা বাগানগুলোতে কোনোভাবে বন্ধ হচ্ছে না বাল্যবিবাহ। ইউনিসেফের জরিপে সিলেট বিভাগে চা বাগানের কিশোর কিশোরীদের মধ্যে 46% বাল্যবিয়ের শিকার, আর 22.2% কিশোরী 18 বছরের আগে মাতৃত্ব পেয়েছে। নারী শ্রমিকদের দাবি, অর্থনৈতিক চাপের কারণে পরিবারগুলো মেয়ের বিয়ে দিয়ে খরচ কমানোর চেষ্টা করছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে শ্রমিক নেতাদের ওপর চাপ সৃষ্টি করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী।
সরকারি উদ্যোগ ও এনজিও কার্যক্রম থাকা সত্ত্বেও চা শ্রমিক সম্প্রদায়ের মধ্যে বাল্যবিয়ে রোধ করা যাচ্ছে না। বাংলাদেশের চা বাগান সংলগ্ন এলাকাগুলোতে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিভিন্ন কারণে কন্যা শিশুদের বাল্যবিয়ে এখনো একটি বড় সমস্যা। দরিদ্রতা ও আর্থিক অনিশ্চয়তা চা বাগানের শ্রমিকদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করছে। আমার কম বয়সে বিয়ে হওয়ার কারণ হচ্ছে আমার তো বাবা নাই, আমার 3 বোন আছে, এরা চলাবার মতন কেউ নাই। অনেক পরিবারে আছে এরকমই যে সংসার চলতেছে না, এমনকি খাওয়া দাওয়ার কষ্ট হইতেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা রীতি মেয়েদের অল্প বয়সে বিয়ে দেয়া স্বাভাবিক ঘটনা হিসাবে বিবেচিত হয়। আইন ও নীতিমালা থাকা সত্ত্বেও চা বাগানে বাল্য বিবাহ এখনো চলছেই। খাওয়াইতে পারি না, ফেন্দাইতে পারি না, মানুষের মতন মানুষ করতে পারি না, লেখাপড়া করাইতে পারে না, যার কারণে তাদের এসে বিয়ে দিয়ে দেয়। আর্থসামাজিক প্রেক্ষাপটে যুগের সাথে তাল মিলিয়ে টিকতে না পেরে চা বাগানের শ্রমিকেরা তাদের কন্যা সন্তানদের কম বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে। এ অবস্থায় সকলে সরকারের সহযোগিতা কামনা করেছেন। সরকারের যদি আমাদের বাচ্চা কাচ্চার লেখাপড়ার সুযোগ সুবিধা দিতে পারে তাহলে আমরা কম বয়সে বাচ্চা কাচ্চাকে বিয়ে দিব না। সরকারের কাছে আকুল আবেদন করব যাতে এই মেয়েদের জীবন বাঁচানোর জন্য ভালো কিছুটা প্রণোদনা এবং সাহায্য সহযোগিতা করে যাতে লেখাপড়া করে তারা আরো মানুষের মতো মানুষ হতে পারে। সংশ্লিষ্টদের দাবি বাল্য বিয়ে বন্ধে বাগান পঞ্চায়েত ও চা বাগান শ্রমিক ইউনিয়ন তেমন ভূমিকা রাখতে পারছে না। এজন্য বাগানগুলোতে বাল্য বিবাহ বন্ধে তাদের উপর চাপ প্রয়োগ করতে হবে। শ্রমিক ইউনিয়নের অনেক লিডাররা আছে, ওদের মধ্যে ওয়ার্কশপ বা সেমিনার করে ওদেরকে বোঝানো যে বাল্যবিবাহ কোনোভাবেই যাতে না করা হয়। পঞ্চায়েতকে আমরা যদি একটা জবাবদিহিতার মধ্যে যদি নিয়ে আসতে পারি যে আপনার বাগানে যদি কোনো ধরনের চা শ্রমিক ছেলে বা মেয়ে যদি বাল্যবিবাহ যদি হয় তাহলে সে যাতে ওইটার একটা লায়াবিলিটি থাকে। সিলেট বিভাগে চা বাগানগুলোতে একটি বিশেষ জরিপ অনুসারে মৌলভীবাজারে প্রায় 47.7 ভাগ, হবিগঞ্জে প্রায় 41.3 এবং সিলেটে 39.1 ভাগ বাল্য বিয়ে হয়। চা বাগান সম্প্রদায়ের বাল্য বিবাহের হার জাতীয় গড় থেকে বেশি এবং কিছু জায়গায় 70 ভাগের মতো। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। কর্পোরেট সুশাসন ছাড়া দেশের ভেঙে পড়া আর্থিক খাত সুসংহত করা সম্ভব নয় বলে মনে করে ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ ICSB। আর তা নিশ্চিতে কোম্পানি সচিবদের দক্ষতাকে যথাযথ কাজে লাগানোর তাগিদ দিচ্ছে সরকারি সংস্থাটি। এই সুশাসন নিশ্চিতে যে ব্যয় হয় তার চেয়ে বেশি ফিরে আসে মুনাফা হয়ে, এমন পর্যবেক্ষণ সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের। এজন্য ভালো কোম্পানিকে উৎসাহ দিতে বিশেষ স্বীকৃতি দেওয়ার পরামর্শ তার। সাইফুল ইসলামের রিপোর্ট। কোম্পানিতে সুশাসন না থাকলে কি হয়, এর উত্তর দেশের দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলোর দিকে তাকালেই সহজেই বোঝা যায়। নিয়ম নীতির তোয়াক্কা না করে ঋণ দেওয়ার পর ফেরত আসেনি আর। এর ফলে যেমন ধসে গেছে কয়েকটি ব্যাংকের আর্থিক ভিত্তি, তেমনি গেছে আমানতকারীর জমানো সম্বলও। শুধু ব্যাংক খাত নয়, অর্থনীতির লাইফলাইনে থাকা উৎপাদন ও সেবা খাতের প্রতিটি কোম্পানির জন্য একই সতর্কতা। সুশাসন চর্চার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি অর্জন করতে না পারলে বিনিয়োগকারীদের আস্থা অর্জন সম্ভব নয়। কোম্পানিগুলিকে আমরা টু এনকারেজ টু প্রমোট দি কমপ্লায়েন্স অফ দি কর্পোরেট গভর্নেন্স এবং OECD কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন কমপ্লাই করার জন্য সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা ICSB থেকে প্রথম এটা প্রতিষ্ঠা করি। এই অ্যাওয়ার্ডিং প্রসেসটা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় এবং এখানে আমরা বর্তমানে এবছর 14টা ক্যাটাগরি আছে। কর্পোরেট সুশাসনকে উজ্জীবিত করতে ভালো কোম্পানিকে বিশেষ স্বীকৃতি দেওয়ার পরামর্শ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টার। আপনারা যদি ভালো করেন আপনাদের জন্য একটা পাবলিক অ্যাকনলেজমেন্ট, এটা অ্যাওয়ার্ড দেওয়া মানে তো হচ্ছে এক ধরনের পাবলিক অ্যাকনলেজমেন্ট হলো। আরেকটা হচ্ছে ওদের ঘাটতি, যারা পারলো না তাদের উপর একটু চেষ্টা করা যে তারা কেন পারলো না, তাদের মার্কস হয়তো একটু কম, সেটা আরও কীভাবে উন্নত করা যায়। এই অর্থনীতিবিদের পর্যবেক্ষণ, কোম্পানিতে সুশাসন প্রতিষ্ঠায় যে অর্থ ব্যয় হয় তার চেয়ে বেশি ফেরত আসে মুনাফা হয়ে। সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে হলে বিজনেসও কিন্তু আরও ভালো করতে পারে, তারা ইনভেস্টারের কনফিডেন্স পাবে, তারা ইনভেস্টমেন্ট পাবে এবং তাদের সমাজের মধ্যে তাদের রেপুটেশনটা আরও ভালো হবে।
সুতরাং এটা বাড়তি খরচের কোনো বিষয় না, বরং এটা একটা যেটা বলে আমরা কমপ্লায়েন্ট। আর্থিক খাতের সুশাসন নিশ্চিতে গেল এক যুগ ধরে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ ICSB পুঁজিবাজারে তালিকাভুক্ত সেরা কোম্পানিগুলোকে অ্যাওয়ার্ড দিয়ে আসছে। আগামী 15 ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে বসবে এর 12তম আসর। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 6 মাসের মধ্যে গেল সপ্তাহে সর্বনিম্ন দৈনিক লেনদেন দেখল ঢাকার পুঁজিবাজার। যদিও বেড়েছে বাজার মূলধন ও প্রধান সূচক। এ সময় তালিকাভুক্ত 21 খাতের মধ্যে 12টিতেই কমেছে দৈনিক গড় লেনদেন। সপ্তাহ জুড়ে দাম বৃদ্ধিতে আধিপত্য ছিল জেড ক্যাটাগরির কোম্পানির। সব মিলিয়ে সপ্তাহ ব্যবধানে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে 2000-এর বেশি। চলতি বছরে 22 জুন ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছিল 271 কোটি 70 লাখ টাকা। এরপর উত্থান পতনের সময় পার করলেও গেল সপ্তাহের প্রথম দিন তার থেকেও কম লেনদেন হয়েছে ডিএসসিতে। লেনদেন হয়েছে 267 কোটি 70 লাখ টাকা। যদিও পরের 4 দিনও ওঠানামার মধ্যে শেষ কার্যদিবস হাতবদল হয় 463 কোটি 76 লাখ টাকা শেয়ার। দৈনিক লেনদেনে অস্থির ভাবের মধ্যেই সপ্তাহ শেষে দেশের প্রধান পুঁজিবাজারে মূলধন বেড়েছে 1606 কোটি 19 লাখ টাকা। প্রধান সূচকে যোগ হয়েছে 77.26 পয়েন্ট। খাতভিত্তিক লেনদেনের চিত্রে দেখা যাচ্ছে তালিকাভুক্ত 21 খাতের মধ্যে বন্ড, আর্থিক খাত, সিরামিক ও পাট সহ 12টিতে কমেছে দৈনিক গড় লেনদেন। তবে ঘুরে দাঁড়িয়েছে ব্যাংক ও টেলিকম খাত। বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানি বাছাইয়ে গেল সপ্তাহ জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানই ছিল এগিয়ে। দাম বৃদ্ধিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে 6টি ছিল এই ক্যাটাগরির। যদিও এর আগের 2 সপ্তাহে 10টির মধ্যে 8টি ও 10টিই ছিল জেড ক্যাটাগরির কোম্পানির দখলে। দাম কমতিতে শীর্ষে থাকা 10 কোম্পানির মধ্যে 6টি ছিল সবচেয়ে ভালো মানের অর্থাৎ এ ক্যাটাগরির। পুঁজিবাজারের হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান CDBL এর তথ্য, গেল সপ্তাহে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে 2174টি, অর্থাৎ লেনদেনে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শীতের আমেজ থাকলেও মৌলভীবাজারের পর্যটন স্পটগুলোতে আশানুরূপ পর্যটকের দেখা মিলছে না। এতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পড়ছেন বেকায়দায়। তাদের অভিযোগ, রেলের পর্যাপ্ত টিকিট ও যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় কমছে ভ্রমণকারী। তবে পর্যটক বাড়াতে হারমোনিয়াম ফেস্টিভ্যাল সহ নানা আকর্ষণীয় আয়োজনের কথা জানালো উপজেলা প্রশাসন। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। চা বাগান, পাহাড় আর নয়নাভিরাম প্রকৃতির জনপদ মৌলভীবাজার। পর্যটন মৌসুমে লাওয়াছড়া জাতীয় উদ্যান, হামহাম জলপ্রপাত সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করেন ভ্রমণ পিপাসুরা। গত বছরের শীত মৌসুমের শুরুতেই মৌলভীবাজারের চা বাগান সহ শতাধিক স্পটে পর্যটকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে চলতি বছরের অক্টোবর মাসের শুরু থেকে চলতি ডিসেম্বর পর্যন্ত জেলায় আশানুরূপ পর্যটকের দেখা মিলছে না। এতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা চরম বেকায়দায় পড়েছেন। গতবারের দিকে যদি তুলনা করি আমরা এবার এই পরিমাণ টুরিস্ট ফ্লো পাইলাম না। লাওয়াছড়ায় আগে যেরকম লোক সমাগম ছিল, এখন সেই রকম লোক সমাগম নেই। ব্যবসায়ী নেতারা বলছেন, রেলের টিকিট সংকট ও ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকায় দিন দিন কমছে পর্যটকের সংখ্যা। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হবে, এতে করে আরো বেশি পর্যটন শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবে বলে আমরা মনে করি। রাস্তাঘাটের উন্নয়ন ছাড়া পর্যটকটা আইতে পারে না সঠিকভাবে, এবং রেলওয়ের পর্যাপ্ত টিকিট পাওয়া যায় না। তবে দেশ বিদেশের পর্যটক বাড়াতে নানা আয়োজনের কথা জানালো উপজেলা প্রশাসন। 26টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, তাদের বিভিন্ন উৎসবকে আমরা পৃষ্ঠপোষকতা করে যাচ্ছি এবং তাদের সকলের সমন্বয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে আমরা একটি হারমোনি ফেস্টিভ্যাল আয়োজন করতে যাচ্ছি। জেলায় শতাধিক পর্যটন কেন্দ্রে বছরে ভ্রমণ করেন প্রায় 10 লাখ পর্যটক। সময় সংবাদ, মৌলভীবাজার। ময়মনসিংহ জেলায় ইতোমধ্যে 95% জমির রোপা আমন ধান কাটা হয়েছে। ফলন ভালো হলেও বাজারে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে দুশ্চিন্তার কারণ নেই। কৃষকদের আশঙ্কা দূর করতে বিপণন ব্যবস্থাকে আরও কার্যকর করার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। উবায়দুল হকের রিপোর্ট। সূর্যের ফাঁক গলে ধানের শীষে সোনালি আলো, বাতাসে দুলছে পাকা ধান, যেন সমৃদ্ধির প্রতিচ্ছবি। বিস্তীর্ণ ধান খেতে কৃষক কাটাচ্ছে ব্যস্ত সময়। এই ধানই যে আমন মৌসুমের ভরসা।
ময়মনসিংহে অনুকূল আবহাওয়া আর পরিশ্রমে এবার ফলন হয়েছে ভালো। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে ইতিমধ্যে জেলার ৯৫ জমির রোপা আমন ধান কাটা হয়েছে। ঘাম ঝরানো শ্রমে মাঠে ভরা ধান তুললেও দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তার শেষ নেই কৃষকের মনে। তারা বলছেন, ন্যায্য দাম না মিললে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলাই দুষ্কর হয়ে পড়বে। দাম নিয়ে তো অবশ্যই চিন্তা, এবং বেচবার গেলে অনেক ঝামেলা হয়, দাম তো অনেক কম দেয়। ঘরের খরচ তেমন একটা যায় না, কিনে খেতেও খাওয়ার নাগে। কামলার দর বেশি, সারের দর বেশি, কোনো ক্ষেত্রে বসে না। আলবারা দিন নাকি ৩০০ টাকা কাটা। বিক্রির যখন যায় সিন্ডিকেটের কবল যাতে আমরা না পড়ি এবং এটা যাতে ন্যায্য মূল্যটা পাই, এটাই আমাদের আসল সরকারের কাছে চাওয়া। তবে কৃষি বিভাগ বলছে দাম নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, অব্যাহত রয়েছে মনিটরিং। আর কৃষি অর্থনীতিবিদরা মনে করছেন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হলে সরকারি সংগ্রহ ও বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং সহজ করতে হবে। দাম প্লাস হচ্ছে কৃষকদের যে পরামর্শগুলো দরকার আছে, সেই পরামর্শগুলো আমরা অব্যাহত রাখছি। ব্লক পর্যায়ে আমাদের উপর সহকারী কৃষি কর্মকর্তা আছেন, তারা তো আছেই, তারা হয়তো ব্লক পর্যায়ে কৃষকদেরকে সহযোগিতা করছে, আর আমরা জেলা পর্যায়ে থেকে আমরা যারা আছি তারাও কিন্তু এগুলো মনিটরিং করছি। প্রয়োজনীয় জায়গায় মনিটরিং কিভাবে বৃদ্ধি করা যায়, যে কোথাও যদি কেউ কোনো ব্যবসায়ী বা মানে এই ভ্যালু চেনের যে কোনো জায়গায় যদি অতি মুনাফা খুঁজেন, তাহলে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেই উদ্যোগগুলো সরকারের পক্ষ থেকে গ্রহণ করার দরকার আছে। ২০২৫-২৬ মৌসুমে জেলায় ২,৬৮,৪৯০ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও হয়েছে ২,৬৮,১১০ হেক্টরে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। কুষ্টিয়ার কৃষকরা শুরু করেছে মূল কাটা পেঁয়াজ সংগ্রহ। চলতি মৌসুমে পেঁয়াজের দাম বেশি হওয়ায় লাভের আশা কৃষকদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে পদ্মার চর এলাকায় আছেন সহকর্মী SM রাশেদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাশেদ, কুষ্টিয়া অঞ্চলের যে গড়াই এবং পদ্মার অববাহিকায় যে জমিগুলো রয়েছে, সেই জমিগুলোতে কিন্তু এবার কৃষকেরা প্রায় ৪,৫০০ হেক্টর জমিতে এবার মূল কাটা পেঁয়াজের চাষ করেছে কৃষকেরা। তবে এখানে কৃষক যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতি বিঘা জমিতে কৃষকের এবার তাদের খরচ হয়েছে প্রায় ৭০ থেকে ৬৫,০০০ টাকা, এবং তারা এবার কিন্তু পেঁয়াজ বিক্রি করে তারা লাভবান হয় বলে আমাদেরকে জানিয়েছেন। কারণ আজ সকালে তাদের বাজার দর গিয়েছে ৭০ টাকা কেজি বলে আমাদেরকে জানিয়েছেন কৃষকেরা। তবে কৃষকরা যে দাবি করছেন যে মূলত এবার সব কিছুর দাম কম থাকলেও তারা কিন্তু সার সঠিক সময় তারা পায়নি বলে আমাদেরকে জানিয়েছেন, যার কারণে তাদের যে বিঘা প্রতি যে উৎপাদন, সেই উৎপাদনের সামান্য কম উৎপাদন হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এ কারণে বিশেষ করে কুষ্টিয়ার পদ্মা এবং গড়াই অববাহিকায় যে জমিগুলো রয়েছে, সেই জমিগুলোতে কিন্তু প্রতি বিঘা জমিতে প্রায় ৭০ থেকে ৮০ মণ পেঁয়াজ কিন্তু তারা এবার উৎপাদন করেছে, বিশেষ করে মূল কাটা পেঁয়াজ। এবং প্রতি বছর কিন্তু তারা এই সময় তারা পেঁয়াজ সংগ্রহ করে থাকেন, এবং এবার তারা ভালো দাম পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। কারণ ইতিমধ্যেই কুষ্টিয়ার যে বাজার রয়েছে, সেই বাজারে মূল কাটা পেঁয়াজ তারা সরবরাহ শুরু করেছে। তবে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু নিয়মিতভাবে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন, এবং তারা যাতে আরও ভালো পেঁয়াজ উৎপাদন করতে পারে সেই বিষয়ে তারা কিন্তু নিয়মিতভাবেই তাদের পরামর্শ দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। তবে আমাদের এখানে যারা ফড়িয়া এবং যারা আড়তদার যারা আছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত কুষ্টিয়া অঞ্চলের যে পেঁয়াজ, সেগুলো কিন্তু এখন পর্যন্ত কিন্তু ঢাকা পর্যন্ত পৌঁছেনি। তবে ২-১ দিনের ভিতরে ঢাকার বাজারে পৌঁছাবে বলে আমাদেরকে জানিয়েছেন। কারণ এখন তারা মূলত মূল কাটা পেঁয়াজ সংগ্রহের কাজে ব্যস্ত রয়েছে, এবং ইতিমধ্যেই তারা বিভিন্ন ফড়িয়ার মাধ্যমে তারা আড়তদার যারা আছে তারা পেঁয়াজ সংগ্রহের কাজ শুরু করছেন, এবং তারা যেটি বলছেন যে এবার পেঁয়াজের দাম মোটামুটি ভালো এবং কৃষকরা মোটামুটি লাভবান হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে কৃষকরা যেটি দাবি করছেন যে বাইরের থেকে, দেশের বাইরে থেকে যদি পেঁয়াজ আমদানি না হলে তারা কিন্তু লাভবান হবে পেঁয়াজ বিক্রি করে এবং পেঁয়াজ উৎপাদন করে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারা যেটি আসলে জানাচ্ছেন যে যাতে দেশের বাইরে থেকে পেঁয়াজ না আসে সেই বিষয়ে কিন্তু সরকারকে তারা দাবি জানান সরকারের কাছে, যাতে ভারতের থেকে পেঁয়াজ আমদানি না হলে তারা লাভবান হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো কুষ্টিয়ার পদ্মার চর এলাকা থেকে কৃষকদের মূল কাটা পেঁয়াজ সংগ্রহ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী SM রাশেদ। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন সকালের সময়। গাজা ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা রায়েদ সাদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজা সিটিতে পৃথক হামলায় আরও অন্তত ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আহত হয়েছেন অন্তত 25 জন। হামাস এই ঘটনাকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিযোগ করেছে। নানা অজুহাতে গাজার বিভিন্ন এলাকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শনিবার গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় কয়েকজন নিহত হন বলে জানায় গণমাধ্যম আল জাজিরা। স্থানীয় অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা সূত্রে বলা হয় আহত হয়েছেন 25 জনেরও বেশি। হামাসের দাবি এই হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। সংগঠনটি মধ্যস্থতাকারী ও নিরাপত্তা নিশ্চয়তা দেয়া দেশগুলোর দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানায়। একই দিন ইসরায়েলি সেনাবাহিনী জানায় গাজায় চালানো এক হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা রায়েদ সাদ নিহত হয়েছেন। নেতানিয়াহু সেনাদের দাবি শিন বেত গোয়েন্দা সংস্থার সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। বিবৃতিতে বলা হয় সাম্প্রতিক সময়ে হামাস তাদের সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিল। রায়েদ সাদ হামাসের অভিজ্ঞ নেতাদের একজন ছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায় প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হামলার নির্দেশ দেন। গাজায় এক বিস্ফোরণে ইসরায়েলি সেনারা আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়। তবে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সকালের সময় এবার দেশের ফুটবলের খবর। কয়েক দফা পিছিয়ে আগামী 29 ডিসেম্বর থেকে 11 দল নিয়ে শুরু হচ্ছে এবারের নারী ফুটবল লিগ। এশিয়ান কাপের মূল পর্বের কথা বিবেচনায় 31 জানুয়ারির মধ্যে লিগ শেষ করবে ফেডারেশন। এবারের লিগে নতুনত্ব বিদেশি ফুটবলার নিবন্ধন। সিঙ্গেল লেগ পদ্ধতির এই লিগের দলবদল চলবে 14 থেকে 26 ডিসেম্বর পর্যন্ত। এবার নারী লিগে বয়স ভিত্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাফুফে। ক্লাবগুলোতে অনূর্ধ্ব 17 ও অনূর্ধ্ব 20 থেকে 2 জন করে ফুটবলার নিবন্ধন বাধ্যতামূলক করেছে ফেডারেশন, জানিয়েছেন নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। একটা সময়ে দেশের ঝিমিয়ে পড়া ফুটবলে প্রাণ ফিরেছিল নারী ফুটবলারদের হাত ধরে। তবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে ব্যাক টু ব্যাক শিরোপা জিতলেও সুযোগ সুবিধার বেলায় পিছিয়ে জয়ী তারা। ছেলেদের ফুটবল লিগে কারিকারি অর্থ খরচ করলেও নারী লিগে আগ্রহ নেই ঘরোয়া ক্লাবগুলোর। বরাবরের মতো তাই এবারও হচ্ছে সেই দায়সারা নারী লিগ, তাও বেশ কয়েক দফা পিছিয়ে। লিগ না হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে ঋতুপর্ণা তহুরারা, তাই তড়িঘড়ি করেই এই আয়োজন। এশিয়ান কাপের মূল পর্বের কথা বিবেচনায় এবার 1 মাসের মধ্যেই লিগ শেষ করবে বাফুফে। 11 দলের আসর শুরু হবে 29 ডিসেম্বর। এবার লিগে নতুনত্ব বিদেশি ফুটবলার নিবন্ধন। আসলে আমাদের একটু দেরি হয়ে গেল, কারণ হচ্ছে আমাদের টিমগুলোর যেহেতু ক্লাব লাইসেন্সিং ছিল, তো সেখানে কাগজপত্র জমা, আদার্স ফর্মালিটিস সবকিছু মিলিয়ে অনেক সময় লেগেছে এবং এফআইবি কমিটি ওটা যাচাই বাছাই করতে অনেক সময় নিয়েছে, যে কারণে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, আমরা অবশেষে শুরু করতে যাচ্ছি। এবারের নারী ফুটবল লিগে বয়স ভিত্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ফেডারেশন। খেলোয়াড় রিপ্লেস করতে চাইলে বয়স ভিত্তিক লেভেলেই রিপ্লেস করতে হবে। লিগে পুল হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। ক্লাবগুলো সর্বোচ্চ 35 ও সর্বনিম্ন 23 জন ফুটবলার নিবন্ধন করতে পারবে। আমাদের এই লিগে আমরা ফরেন প্লেয়ার 4টা অ্যালাউ করেছি, কিন্তু খেলবে 3 জন। 35 জন সর্বোচ্চ রেজিস্ট্রেশন করতে পারবে একটা ক্লাব, আর সর্বনিম্ন 23 জন। আর যখন ফার্স্ট 11 নামবে মাঠে, সেখানেও আন্ডার 17 থেকে 2 জন এবং আন্ডার 20 থেকে 2 জন নামবে। লিগের সবগুলো ম্যাচই হবে কমলাপুরে বীর শ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। মিরপুরের স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। রায়ের বাজার বধ্যভূমিতে সাধারণ মানুষের ঢল। গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা কিছুটা উন্নতি হলেও এখনো অত্যন্ত আশঙ্কাজনক। এক সন্দেহভাজনের ছবি প্রকাশ, জড়িতদের ধরতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। এবং টেন্ডারে অনিয়ম, কমিশন বাণিজ্য, অর্থ আত্মসাৎ। দুদকের মামলার পর বাড়িয়েছেন ঘুষের রেট। অতিষ্ঠ ঠিকাদাররা অদৃশ্য শক্তির বলে নিজ পদে বহাল তবিয়তে এলজিইডির বাচ্চু মিয়া। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ নিবিড়। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।